আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সুপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আলোচনা করব। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি সমাধান শুনবে বলে আশা করি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, বরিশাল বোর্ড 2019। প্রশ্নটিতে বলা আছে, ইস্টার্ন হাউজিং লিমিটেড এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিম্নরূপ। ইস্টার্ন হাউজিং লিমিটেডের রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিলের নিচে সমন্বয় দেওয়া আছে। ক নম্বরে বলা আছে, চলতি বছরের বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর, বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয়। প্রশ্নের রেওয়া মিলে বিজ্ঞাপন 10,000 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা। আমরা জানি বিনামূল্যে পণ্য বিতরণ করাও এক প্রকার বিজ্ঞাপন। সুতরাং মোট বিজ্ঞাপন খরচ নির্ণয় করতে হলে রেওয়া মিলের বিজ্ঞাপনের সাথে সমন্বয়ের বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করতে হবে। সমন্বয়ে বলা আছে, বিনামূল্যে 2,000 টাকার পণ্য ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচকে 3টি আর্থিক বছরে সমান হারে অবলোকন করতে হবে। বিজ্ঞাপন 10,000 টাকার সাথে যোগ পণ্য বিতরণ 2,000 টাকা, তাহলে মোট বিজ্ঞাপন খরচ হবে 12,000 টাকা। এই 12,000 টাকা মোট বিজ্ঞাপন খরচকে 3টি আর্থিক বছরে সমান হারে অবলোকন করতে হবে। 12,000 টাকাকে 3 দ্বারা ভাগ করলে 1 ভাগে হবে 4,000 টাকা। এই 4,000 টাকা হবে চলতি বছরের বিজ্ঞাপন খরচ। তাহলে অবশিষ্ট 8,000 টাকা পরবর্তী বছরের বিজ্ঞাপন খরচ নামে হিসাবভুক্ত করতে হবে। এই জন্য অবশিষ্ট 8,000 টাকাকে চলতি বছরে বিলম্বিত বিজ্ঞাপন নামে বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস বিলম্বিত 12,000 টাকার 3 ভাগের 2 ভাগ 8,000 টাকা, বিয়োগ করলে 12,000 টাকার 3 ভাগের 1 ভাগ চলতি বছরের বিজ্ঞাপন খরচ নামে গণ্য হবে, 4,000 টাকা। 12,000 টাকার 3 ভাগের 2 ভাগ বিলম্বিত বিজ্ঞাপন নামে বাদ দিলাম, চলতি বছরের বিজ্ঞাপন খরচ হলো 4,000 টাকা। খ নম্বর বলা ছিল, কোম্পানির মোট মুনাফা নির্ণয় করো। প্রশ্নে মোট মুনাফা নির্ণয় করতে বলা হলে বিশদ আয় বিবরণীর ছক তৈরি করতে হবে। বিশদ আয় বিবরণী, প্রথমে বিক্রয় 1,20,000 টাকা, বিয়োগ আন্তঃফেরত 5,000 টাকা, নিট বিক্রয় হবে 1,15,000 টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদানগুলো লিখে বাদ দিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, ক্রয় 63,000 টাকা, বিয়োগ বহি ফেরত 5,000 টাকা, 58,000 টাকা, এবং ক্রয়কৃত পণ্য থেকে 2,000 টাকার পণ্য
ভোক্তাদেরকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে, ফলে কারবারের ক্রয় কমে গেছে। এই জন্য বিয়োগ পণ্য বিতরণ 2000, তাহলে নিট ক্রয় হবে 56,000 টাকা। এরপর প্রত্যক্ষ খরচ সমূহ, এই প্রশ্নে যা আছে, মজুরি আছে, মজুরি 11,000 টাকা, এর সাথে সমন্বয়ের বকেয়া মজুরি যোগ বকেয়া 4,000 টাকা, 15,000 টাকা, যোগফল হলো 86,000 টাকা, বিয়োগ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য 30,000 টাকায় মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 40,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যে মূল্যটি কম হবে সে মূল্যটি হিসাবভুক্ত হবে, বেশি মূল্যটির কোনো কাজ হবে না। এই জন্য 30,000 ও 40,000-এর মধ্যে 30,000 টাকাটি কম, এই জন্য 30,000 টাকাটি বাদ দিতে হবে, বিয়োগ সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হলো 56,000 টাকা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা 59,000 টাকা। গ নম্বরে বলা ছিল 2017 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে? যে বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ের শেষ তারিখে কারবারের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব উপস্থাপন করা হয়, তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। তাহলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হলেও আর্থিক অবস্থার বিবরণীর ছক তৈরি করতে হবে। মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হলেও আর্থিক অবস্থার বিবরণীর ছক তৈরি করতে হবে। এই প্রশ্নে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আর্থিক অবস্থার বিবরণী, সম্পদ সমূহ। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহকে 4টি নামে ভাগ করে দেখাতে হবে। সম্পদ সমূহ: স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়। এই 4টি নামে ভাগ করে দেখাতে হবে। প্রথমেই স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে প্রশ্নে যা দেয়া আছে, সুনাম 6,000 টাকা, সুনাম 6,000। তারপর আসবাবপত্র 10,000 টাকা, সমন্বয়ে বলা ছিল 10% অপচয়, বিয়োগ পুঞ্জীভূত অপচয় 10,000 টাকা, 10% 1,000 টাকা, তাহলে আসবাবপত্রের মূল্য থাকবে 9,000 টাকা। যন্ত্রপাতি 50,000 টাকা, বিয়োগ পুঞ্জীভূত অপচয় 5,000 টাকা, অবশিষ্ট মূল্য থাকবে 45,000 টাকা। ইজারা সম্পদ 20,000 টাকা, বিয়োগ অবলোপন 2,000 টাকা, মূল্য থাকবে 18,000 টাকা। স্থায়ী সম্পদের যোগফলটা হলো 78,000 টাকা। স্থায়ী সম্পদের যোগফল 78,000 টাকা। তারপর শিরোনাম হবে বিনিয়োগ। বিনিয়োগ, বিনিয়োগ শিরোনামের নিচে শুধু বিনিয়োগের টাকার পরিমাণটি বসবে। বিনিয়োগ 15,000 টাকা, বিনিয়োগ 15,000 টাকা। তারপর চলতি সম্পদ। এই প্রশ্নে চলতি সম্পদ কি কি দেওয়া আছে? চলতি সম্পদ প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 20,000 টাকা,
ব্যাংক জমা 12,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, চলতি সম্পদের যোগফল 62,000 টাকা। তারপর সবশেষে অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয় একাধিক রয়েছে। তার মধ্যে যেমন প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার। এই প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপন একটি অসমন্বয়কৃত ব্যয়। বিলম্বিত বিজ্ঞাপন ক নম্বরে নির্ণয় করা হয়েছিল 8,000 টাকা। এই 8,000 টাকা পরবর্তী বছরে ব্যয় হিসেবে দেখাতে হবে, চলতি বছরে এটাকে বাদ দিতে হবে। এই জন্য এখানে বিলম্বিত বিজ্ঞাপন বাদ দেওয়া হয়েছে। এই বিলম্বিত বিজ্ঞাপনটি অসমন্বয়কৃত ব্যয় শিরোনামে বসবে। অসমন্বয়কৃত ব্যয় বিলম্বিত বিজ্ঞাপন 8,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর ছকে দেখা যাচ্ছে স্থায়ী সম্পদের যোগফল 78,000 টাকা, বিনিয়োগের যোগফল 15,000 টাকা, চলতি সম্পদের যোগফল 62,000 টাকা, বিলম্বিত বিজ্ঞাপনের যোগফল 8,000 টাকা। সম্পদগুলোকে 4টি নামে ভাগ করে দেখানো হয়েছে এবং মোট সম্পদের যোগফল 1,63,000 টাকা হয়েছে। আর্থিক অবস্থার বিবরণী একটি গুরুত্বপূর্ণ ছক। এই ছকটির ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে। যেমন প্রথমে স্থায়ী সম্পদ লিখতে হবে, তারপর বিনিয়োগ লিখতে হবে, তারপর চলতি সম্পদ লিখতে হবে, তারপর অসমন্বয়কৃত ব্যয় লিখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে না লিখলে কিছু নম্বর কম হতে পারে। এই জন্য সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আর্থিক অবস্থার বিবরণীর ছকটি পাঠ্যপুস্তকে দেয়া আছে। তোমরা আর্থিক অবস্থার বিবরণীর ছকটি খুব ভালোভাবে বুঝে মুখস্থ করবে যে মোট সম্পদের 4টি শিরোনাম কি কি এবং এই শিরোনামগুলোর অধীনে কোন কোন সম্পদের নাম বসবে। স্থায়ী সম্পদের শিরোনামের নিচে কি কি স্থায়ী সম্পদের নাম বসবে। বিনিয়োগ শিরোনামের নিচে শুধু বিনিয়োগের মূল টাকাটি বসবে। তো বিনিয়োগ একাধিক নামেও থাকতে পারে, যেমন বিনিয়োগ সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, সেভিংস সার্টিফিকেট, সরকারি সিকিউরিটি ইত্যাদি। চলতি সম্পদ গুলো খুব সহজেই চেনা যায়। যে সকল সম্পদ 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হবে সে সকল সম্পদকে চলতি সম্পদ বলে। অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয়ের
একাধিক নামও আছে, ভুয়া সম্পদ, অলীক সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়। একই অর্থ প্রকাশ করে। যে সম্পদের বাস্তব অস্তিত্ব নাই এবং বাজার মূল্য নাই, সে সম্পদকে ভুয়া সম্পদ, অলীক সম্পদ বা ভুয়া সম্পদ বা অলীক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়টি গুরুত্বের সাথে পড়বে। যত বেশি পড়বে তত বেশি সহজ মনে হবে। আমি আশা করি তোমাদের সকলের সুস্থতা কামনা করি।